আদিল মির্জাজ বিলাভড লিখেছেন নাবিলা ইশক। ১৬র দ্বিতীয় অংশ। সূর্যের প্রথম কিরণ জানালার কাছে ঝিলমিল করছিল তখনও। সোনালি রঙের পর্দা উড়ছে হালকা বাতাসের স্পর্শে। কিরণ এসে সোজা ছুঁয়েছে হৃদির চোখমুখ। বাচ্চাটা তখনই আরও গভীর করে মিশল রুজার শরীরের সাথে। মাথাটা গুজে দিল রুজার বুকের ভেতর। অস্পষ্ট কিছু শব্দ করে বুঝালো ভারী বিরক্ত ও। এই সূর্যের স্পর্শ তাকে বিরক্ত করছে। রোজা হাত বাড়ালো, হাতের ছোঁয়া ফেলে সূর্য কিরণ থেকে আড়াল করলো মিষ্টি বাচ্চা মুখখানি। এতে বাচ্চাটা সন্তুষ্ট। স্বস্তিতে নাক মুখ দিয়ে এমন শব্দ করলো যে মুহূর্তে ওর গায়ে কাঁটা দিয়ে উঠে। মনে পড়ে গতকাল রাতের ঘটনা। আদিল তো এভাবেই অদ্ভুত শব্দ করেছিল ওর কুলের ভেতর মিশে গিয়ে। সাথে সাথে মেয়েটা দুপাশে মাথা নাড়িয়ে অবাধ্য ভাবনাগুলো সরিয়ে ফেলল। ঘড়ির কাঁটা ঘুরছে ৬টায়। হৃদিকে আর ডাকতে ইচ্ছা করলো না রোজার। ওকে সাবধানে বুক থেকে সরিয়ে উঠতে চাইলেই হৃদির ঘুম ভেঙে যায়। ভাসা ভাসা ধূসর রাঙা চোখে অসন্তুষ্টির ছায়া। মম। রোজা মুখ নামিয়ে ঠোঁট ছোয়ালো কপালে। ঘুমাও তুমি মা, আমি ওয়াশরুম হয়ে আসি। রীতি ঘুম ঘুম চোখে বোকার মতো হেসে রোজাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আওড়ায়। আমিও যাব ওয়াশরুম। রোজা ওকে কোলে নিয়েই ওয়াশরুমে এলো। দুজন একসাথে দাঁত ব্রাশ করলো, হাত মুখ ধুলো। পরিশেষে রোজাকে তৈরি করে নেমে এলো নিচে ব্রেকফাস্ট করতে। খেয়াল করলো বাড়িতে আদিল মির্জা নেই, নেই তার কাছের বডিগার্ডস। অগত্যা ভীষণ আরামের সাথে হৃদিকে নিয়ে খেতে বসলো। নিজ হাতে খাইয়ে দিচ্ছিল। ও সময় হৃদি খেতে খেতে ছোট ছোট চোখ করে আদুরি ভঙ্গিতে প্রশ্ন করলো, ড্যাড কোথায় মম? রোজার হাত থামলো, তাকালো মরিয়ম বেগমের দিকে। ভদ্রমহিলা খাবার পরিবেশন করতে ব্যস্ত। তাকালেনও না। রোজা কিভাবে বা জানবে ওই জলদস্যু কোথায়? গতকাল ওকে কি জ্বালানোটাই না জ্বালিয়েছে। অথচ ওসব তো আর বাচ্চাটাকে বোঝানো যাবে না। অগত্যা অসহায় তো লুকিয়ে বলে কাজে বেরিয়েছে, দ্রুতই ফিরবে। রীতি উচ্ছ্বাস নিয়ে বলে, খেয়ে কল করো ডেটকে, আমরা কথা বলবো। রোজার মুখ কুঁচকে আসতে চাইলো। ও তো মোটেও কথা বলতে চায় না, একদমই না। অগত্যা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে সারাটা সকাল জুড়ে। দুপুরের দিকে একটা শপের ম্যানেজার এলো শপিং বুকলেট নিয়ে। রোজার ইচ্ছে করলো পুরো শপের জিনিসপত্র এনে জলদস্যুর টাকার পাহাড় কমাতে, কিন্তু তা করতে ওর বিবেকে বাঁধলো। ও তো আর অমানবিক না। বিকেলের নরম আলো ধীরে ধীরে মিশছে মির্জাবাড়ির গায়ে। থোর তিতানের ঘেউঘেউয়ের শব্দে পাখিরা দল বেঁধে উড়ে পালাচ্ছে। ড্রাইভারের রাস্তা দখল করে রেখেছে ৬টা কালো রঙের গাড়ি। সবগুলো মাত্রই প্রবেশ করেছে। আদিল মাত্রই এসে দাঁড়িয়েছিল বাড়ির সামনে। থোর তিতান তার দুপাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, তবে এখন ছিটকে সরে গেছে। গার্ডসদের ইলিয়াস চাচাও যন্ত্রের মতো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। সবগুলো বডিগার্ড বাগান জুড়ে থমকে আছে। ওদের গলায় শ্বাস আটকে আছে। শান্ত হতবাক চোখে তাকিয়ে আছে আদিলের দিকে, যার গা বেয়ে জল গড়িয়ে পড়ছে। উপর থেকে ফেলা পানি তখনও ঝর্ণার মতো আদিলের গায়ের উপরই পড়ছে। দোতলায় দাঁড়ানো রোজা থতমত খেল। মরিয়ম বেগমের দু পা এখনও কাঁপছে। যে ভদ্রমহিলা হাঁটু গেড়ে বসে পড়েছে। সকালের অমন হম্বিতম্বি অবস্থা দেখে রোজা অনুশোচনায় ভুগল। মরিয়ম বেগম পানি নিয়ে এসেছিল রোজার বারান্দার টবগুলোতে পানি দিতে। রোজা পাশে দাঁড়িয়ে দেখছিল। তক্ষুনি দেখতে পেল সারাদিন পর আদিলকে দলবল নিয়ে বাড়িতে ফিরতে। একদম হাতের নিচে থাকায় শয়তান ধরল ওকে। অমনি মরিয়ম বেগমের হাত কাট করে সবটা পানি আদিলের উপর ঢেলে দিয়েছে। আদিল তখন মাথা তুলে তাকিয়েছে দোতলায়। রোজার মুখে পড়েছে মিঠা রোদ্দুরের ঝলক, ঝলমল করছে। রোজা দুর্বল হেসে কোনো রকমের সাফাই গাওয়ার সুরে উঁচিয়ে বলে উঠল, হাত ফসকে পড়ে। ও কথা শেষ করতে পারেনি। আদিল আদেশ ছড়ে, শান্ত, শুট নিয়ে আয়। শান্ত তখনই ভেতরে প্রবেশ করে ঝটপট। রোজা আটকে রাখা শ্বাস ফেলল। স্বস্তিতে চোখ বুঝল, যাক কিছু বলেনি। জলদস্যুর অমন চেহারা দেখে ওর গলাটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছিল। দ্রুত সরে এলো ওখান থেকে। দেখলো না আদিলের বড় কদমে বাড়িতে ঢোকার দৃশ্য। রোজা এসে বসলো বিছানার এক কোণে। হৃদির কাপড় চোপড়গুলো ভাঁজ করতে শুরু করলো। মেয়েটা লিভিং রুমে কার্টুন দেখছে। কাপড় ভাঁজ করে রোজা নামবে
তক্ষুনি অল্প খোলা দরজাটা ভীষণ শব্দ করে মেলা হলো। ধরফরিয়ে ওঠে রোজা। দরজার দিকে তাকাতেই ওর গলা শুকিয়ে আসে। আদিল ইতোমধ্যে দরজাটা লক করেছে। তার ভেজা চুলগুলো কপালে মিশে আছে, পেটানো শরীরে লেপ্টে আছে ভেজা শার্টটা, হাতে ছাই রঙের থ্রি পিস স্যুট। রোজা হতবিহ্বল ভঙ্গিতে বলল, কি করছেন? আদিল প্রত্যুত্তরে কিছু বলল না, তবে বাতাসের গতিতে এসে এসে দাঁড়ালো রোজার সামনে। এক হাতে সোজাসাপটা শার্ট খুলতে শুরু করলো। এতে বেচারি হতবিহ্বল। কথা নেই বার্তা নেই, এই লোক শুধু উলঙ্গ হতে চায় কেন? মাথাটা ঘুরিয়ে ও এলোমেলোভাবে আওড়ালো, আপনি কি পাগল? আপনার সমস্যা কি? আদিলের কাট জবাব, আই এম চেঞ্জিং। কিংকর্তব্য বিমূঢ় রোজা বড় করে তাকাতেই আদিল পুনরায় বলে, ইন ফ্রন্ট অফ ইউ। সুযোগে আপনি ভালো মতন আপনার ভবিষ্যৎ দেখে নিতে পারেন মিসেস আদিল। রোজা আতঙ্কে বাকরুদ্ধ। ও দ্রুত সরে দাঁড়াতে চাইলেও পারল না। আদিল ওকে বিছানা আর দেয়ালের সঙ্গে এক কোণে আটকে রেখে ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলল কোথাও একটা। এরপর ছুঁয়েছে প্যান্ট। প্যান্ট খুলতে দেখে রোজার মুখ নীল হয়ে এলো। দ্রুত ঘুরে গেল। আদিল অবশ্য ওকে ঘাটায় না। সে ওখানে রোজার সামনে দাঁড়িয়ে প্যান্ট খুলে নতুন স্যুটটা অনেকটা সময় নিয়ে পরে এক এক করে। রোজা পুরোটা সময় বিড়ালের মতো চোখ মুখ বুজে লেপ্টে ছিল দেয়ালের সাথে। ও কল্পনায় আনতে পারে না একটা পুরুষ মানুষ এতটা বেলেহাজও হতে পারে। স্যুট পরিবর্তন করে আদিল অবশ্য দাঁড়ায়নি, বেরিয়ে গিয়েছে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। ওর দম বন্ধ হয়ে এসেছিল প্রায়। তাকালো দরজার দিকে, এরপর ফ্লোরে। সব কিছু ফ্লোরে খুলে ফেলে গিয়েছে। রোজা ওসবে হাত দিল না, চোখ মুখ কালো করে থাকলো। নিচ থেকে তখন রীতির ডাক পড়েছে। আওয়াজ করে সমানে ডাকছে। রোজা অবশেষে বেরোলো। করিডোরে দাঁড়াতেই দেখলো রীতি আদিলের কোলে। আদিল দাঁড়িয়ে আছে বডিগার্ডসদের মধ্যে। শান্ত তখন অপ্রস্তুতভাবে মুখ খুলছে আর বন্ধ করছে। আদিল অবাক, আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি বলবি? এলেন, স্বপন, ক্লান্ত, ধ্রুবসহ সবাই ঠোঁটে ঠোঁট টিপে রেখেছে। চোখ মুখে রহস্য। শান্ত তোতলায়, বস, আই আই। আদিল ভ্রু তুলে, ইউ? আমি আমি বিয়ে করতে চাচ্ছি। আদিল থমকালো, পর মুহূর্তে বাম হাত রাখলো শান্তর কাঁধে। আশ্বাস করে বলল, তা তো জানি। শান্ত তখনও মিনমিন করে যাচ্ছে, বস, মানে? শান্ত চোখ মুখ খিচে চোখ জোড়া শক্ত করে বন্ধ করে উচ্চকণ্ঠে অনুরোধের সুরে বলে, বস, আমার গ্রামে আমার বিয়ে খেতে আসুন প্লিজ। পিনপতন নীরবতা বইল ক্ষণিকের জন্য। শান্ত শ্বাস বন্ধ করে আছে, বাকিরাও একই অবস্থা। নীরবতা ভাঙে আদিলের সংক্ষিপ্ত জবাবে, তোর বিয়ে আর আমি থাকবো না? শান্ত চমকে ওঠে। দ্রুত যখন মাথা তুলে তাকায়, তখন দেখতে পায় বসের শান্ত দৃষ্টি। আনন্দে চিৎকার করে উঠে এলেন, দু হাতে জাপটে ধরে রেখেছে শান্তর কাঁধ। চেঁচিয়ে যাচ্ছে, বস যাচ্ছে। শান্ত তখনও অবিশ্বাস নিয়ে চেয়ে আছে। যখন মস্তিষ্ক কাজ করে ও দিশেহারা হয়ে পড়ে, আনন্দে ভেসে যায় ভেতরটা। ততক্ষণে লিভিং রুম জুড়ে একটা উচ্ছ্বাস বয়ে গেছে। সবার হৈহুল্লোড় দেখে নিজের অজান্তেই রোজার ঠোঁটের কোণ প্রসারিত হয়। শান্ত ততক্ষণে বসের চারিপাশ ঘুরে একটা এলোমেলোভাবে ডান্স স্টেপ দিতে দিতে গলা তুলে গানের কিছু লিরিক্স গাইতে শুরু করে। পাশাপাশি এলেন, স্বপন, ক্লান্ত ওরাও ঘুরছে। সর্পদর্শনে মরিয়া আবার, ও যাহ কেমনে, নিশীতে যাবরে ফুল বনে, আমার মালকা বানু দিন শুনে। ঝাড়বাতিটার সফেদ আলো সোজা পড়েছে আদিলের শক্তপোক্ত মুখের উপর। তার কঠিন চোখা চোয়াল নরম দু হাতে ধরে খিলখিল করে হাসছে হৃদি। হাসতে হাসতে মিছে গেছে বুকের সাথে। বিড়ালের মতন চোখ দুটো আনন্দে চিকচিক করছে। ও মুগ্ধ চোখে দেখছে শান্ত এলেনদের বাচ্চামো কীভাবে নাচছে আর গাইছে। পুরো লিভিং রুম প্রাণে থই থই করছে। বেড়াতে যাবে জানতে পেরে আনন্দে দিশেহারা মেয়েটা। এক পর্যায়ে ওদের নাচ গান থেমে সবটা নীরব হয়। দু হাতে বাবার গলা জড়িয়ে উচ্ছ্বাস নিয়ে তাকায় দোতলায়। জলজলে চোখে চেয়ে বেকুল গলায় বলে, মম, বেড়াতে যাব আমরা। ডিড ইউ হিয়ার? রোজা মাথা দুলালো, বোঝালো শুনেছে। হৃদি হাত নাড়িয়ে ডাকে, আসো, আসো না, শোনো না। রোজা আর চোখে তাকায় লম্বা চৌড়া দেহের দিকে। আদিলের পরনে ছাই রঙা স্যুট,
পেছনে অবহেলায় ভরে রাখা রিভলভারটা অল্পখানি দেখা যাচ্ছে। ওটায় রক্ত লাগা সম্ভবত। রোজা দৃষ্টি সরিয়ে আনে। লোকটা বেরোবে ফের। আজ সারাদিন তো বাড়িতেই ছিল না। কিছুক্ষণ আগে ফিরেই পুনরায় বেরিয়ে যাচ্ছে। তাহলে মাত্র কিছুক্ষণের জন্য ফিরেছে কেন? বুদ্ধিমতী রোজা গভীরে ভাবার সাহস করে না। হৃদির ক্রমাগত ডাকে অবশেষে কদম বাড়ায়। করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে ধরে। আদিল ঘুরে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে তার দিকেই। ধারালো ওই দৃষ্টি উপলব্ধি করেই রোজার ভেতরটা শুকিয়ে আসে। কদমও থেমে যেতে চায়। ছন্নছাড়া দৃষ্টি তুলে যখন তাকালো, দৃষ্টিতে দৃষ্টি মিলল। ধূসর চোখে চেয়ে আশপাশ কেমন ধোঁয়াশার চাদরে মুড়িয়ে গেল। সবটা অপ্রাসঙ্গিক হয়ে এলো। রোজা দৃষ্টি সরিয়ে আনে। নেমে আসতেই আদিল কাছে দাঁড়ালো। মেয়ের গালে ঠোঁট ছুঁয়ে বলে, মমের কাছে যাও সোনা, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। রোজা যখন হাত বাড়াতে চাইল, রীতি আরও গভীরভাবে জড়িয়ে ধরল আদিলের গলা। মুখ গোমড়া করে কেমন মুরব্বীদের মতো করে বলল, কোথায় ছিলে সারাদিন? হ্যাভ ইউ ইটেন? আদিল তাকালো রোজার ইতস্তত মুখের দিকে। হাঁসফাঁস করছে, দৃষ্টি তুলে তাকাচ্ছে না। ওই চোখে চেয়ে আওড়ালো, আই হ্যাভেন্ট। রীতি কোল থেকে নামলো তক্ষুনি। ঝটপট দু হাতে টেনে ধরল বাবার হাতটা। গদগদ কণ্ঠে জানালো, আজ মম রেঁধেছিল। কত ইয়াম্মি হয়েছে জানো? খাবে আসো। এইটুকুন মেয়ের টানে আদিল বাধ্যভাবে এগোচ্ছে। শান্ত বাদে বাকিরা সব বেরিয়ে গেছে। মরিয়ম বেগম ডাইনিং সাজাতে ব্যস্ত হয়েছেন, তবে আগ বাড়িয়ে খাবার সার্ভ করছেন না। রান্নাঘরে যাচ্ছেন না। শান্ত এক ফাঁকে চেয়ার টেনে দাঁড়িয়েছে ডাইনিংয়ের পেছনে। আদিল আর চোখে রোজার মিয়ে আসা মুখ দেখতে দেখতে গায়ের কোট খুলে শান্তর হাতে দিয়ে অবশেষে বসল। রোজা কদম বাড়ালো রান্নাঘরের দিকে। হৃদির পছন্দের মোরগ পোলাও রেঁধেছিল অল্প করেই, তারপরও অনেকটা রয়ে গেছে। সামান্য গরম করে ব্যস্ত হাতে বাড়ল প্লেটে। যখন খাবার নিয়ে কাছে এলো, তখন সামনে রাখলো। আদিলের ওই মুহূর্তে বলতে ইচ্ছে করলো, তুমি দূরে থাকতে চাও, আর দেখো পুরো পৃথিবী তোমাকে আমার কাছে নিয়ে আসছে। শুধু আমি নই, পৃথিবীও চায় তুমি আমার যত্ন নাও, আমার বাধ্য হও, আমায় ভালোবাসো। রোজা কিছুটা সরে দাঁড়িয়েছে, দৃষ্টি নোয়ানো। আদিল তাকালো প্লেটের দিকে। অনেকটা সময় শুধু দেখলই। রীতি বাবার উরুর উপর বসে আছে, ব্যস্ত গলায় বলে, ড্যাড খেয়ে দেখো, অনেক মজা হয়েছে। শান্তর সাহায্যে আদিল হাত ধুলো, চামচ রেখে হাত দিয়ে খেলো। পুরো প্লেটের খাবার শেষ করে ধীরে সুস্থে খেয়ে যখন উঠল, ততক্ষণে এলেন এসে কানের কাছে কিছু বলে গেল। ওদের হাবভাব তাড়াহুড়ো। ন্যাপকিন দিয়ে মুখ মুছতে মুছতেই আদিল শেষবারের মতো রোজার দিকে চেয়ে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে গেল। পর মুহূর্তেই একসাথে অনেকগুলো গাড়ি বেরিয়ে যাওয়ার আওয়াজ ভেসে বেড়ালো। রোজা তখনও দাঁড়িয়ে দেখল ফাঁকা প্লেটটা। মরিয়ম বেগম কেমন মিষ্টি করে হাসছেন। হাসতে হাসতে ডাইনিং টেবিল পরিষ্কার করছেন। এক পর্যায়ে আস্তে করে বলেও ফেললেন, স্যারকে এমন তৃপ্তি নিয়ে আমি কখনো খেতে দেখিনি। রোজার ধরফর করে যাওয়ার হৃৎপিণ্ডটা ছটফট করে উঠল এ যাত্রায়। সব কেমন অদ্ভুত লাগলো। চোখের পাতায় তখনও ভেসে বেড়ালো আদিলের ধূসর চোখের গাঢ় দৃষ্টি। যতবার তাকায়, রোজার পুরো গোছানো পৃথিবীটা ধ্বংস হয়ে যায়। তার সত্তা নড়ে ওঠে। রীতি বাইরে থেকে ছুটে এসে জাপটে ধরল রোজার পা। জল চোখে চেয়ে হাসছে কেমন। মম দেখো, তিতান বড় হয়ে গেছে। নিজেকে সামলালো রোজা। তাকালো সামনে, দুয়ারে এসে দাঁড়িয়েছে তিতান। তিতানের পেছনে থোর। দুজন ওখানটায় বসলো পা ভেঙে। সম্ভবত রীতির পেছনে পেছনে এসেছে। দেখতে যতটা ভয়ঙ্কর, জানতে পারলে ততটাই নরম আহ্লাদী। রোজা প্রায়ই ওদের কথা মাথায় ভাত বুলিয়ে দেয়। কেমন তার হাতে মিইয়ে যায়। এ যাত্রায় যখন সামনে বসে মাথা ছুঁয়ে দিল, তার কুলে মিশে গেল। মিহি কণ্ঠে ঘেউ ঘেউ করে গেল আহ্লাদ পেতে। রাতের 1:45। ড্রাইভওয়ের দুপাশে ল্যাম্পপোস্ট জ্বলে আছে। মৃদু হলদে আলোয় সবটা স্বপ্নলোকের প্রতিরূপ যেন। গার্ডেন লাইট পোস্টের সামনে আদিল বসে আছে। চেয়ারে বসা, তার বাম পায়ের উপর ডান পাটা বেশ অবহেলায় রাখা। কালো গ্লাভসে ঢাকা হাত জোড়া ব্যস্ত। সোনালি রঙের রিভলভারের গায়ে শুকিয়ে থাকা রক্তের দাগ মোছায়। সেই হাত জোড়া থামে শান্তের হঠাৎ হাঁটু ভেঙে সামনে বসাতে। নরম সবুজ ছাটা ঘাসের উপর বসা ওর চোখ জোড়া তখনও নোয়ানো।
আদিল অবশ্য দৃষ্টি তুলে তাকায় না। শান্ত এই পর্যায়ে হাত বাড়িয়ে নেয় রিভলভারটা, নিজেই ভীষণ যত্নের সাথে পরিষ্কার করছে। লাল রক্ত উঠতে বেশ সময় নিচ্ছে, শুকিয়ে মিশে আছে যে রিভলভারের গায়ে। শুভ্র রঙা রুমালটা টকটকে লাল রক্তে কি বীভৎস দৃশ্যে পরিণত হয়েছে। আদিল হাত বাড়াতেই এলেন একটা সিগারেট, 5 খাই সোনালি রঙের লাইটার এগিয়ে দিল। সিগারেট ধরাতে নিয়ে আদিল থামলো, তাকালো বাড়ির দরজার দিকে। ক্লান্ত বসের দৃষ্টি পেয়ে তক্ষুনি বড় দরজাটা টেনে আটকে ফেললো। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আদিল দুহাতে ধরালো ট্রেজারার নামের সিগারেটটা। নাক মুখ ভর্তি ধোঁয়া ছুটতে ছুটতে প্রশ্ন করলো, মেয়েটা তোর কাজিন? আদিলের পায়ের কাছে বসা শান্তর হাত জোড়া থামলো। জবাব দিতে মুখ খোলার আগেই এলেন টিটকারি ভঙ্গিতে বলে ফেললো, খালাতো বোন বস। দুষ্টু বয় শান্ত বোনের সাথে লাইন মেরেছে। স্বপন বেশ আশ্চর্যের সাথে বলে, ও লাইন মারার টাইম পেল কখন? ধ্রুব হতবিহ্বল হয়ে বলে, সারা বছর থেকেছে তো এখানেই, বাড়ি ফিরেছে কতবার। শান্ত কটমট করে ওদের দিকে এক পল তাকিয়ে পুনরায় আদিলের দিকে তাকালো, আস্তে করে বলল, খালাতো বোন আমার অনেক ছোট, নাম ঝুমুর। শান্ত থামে, বাতাসের মতো ফিসফিস করে বলে, আমি ওকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ও আমার। এমন এক ঘোষণা আমি দিয়ে এসেছি পুরো গ্রাম জুড়ে। কেমন ডেসপারেট আমি বোঝা যাচ্ছে। অ্যালেন ফিক করে হেসে ফেলল, পালাক্রমে বাকিরাও হাসল। আদিলের ধূসর চোখজোড়াও হাসে সামান্য। উঠতে নিয়ে বলে, ব্যাংকে টাকা দিয়েছি, আজ রাতেই চলে যা, আয়োজন কর গিয়ে, আরও টাকা লাগলে জানাস আমাকে। শান্ত দ্রুত চেপে ধরে আদিলের উরু, উঠতে দেয় না। আদিল অগত্যা ফের বসে, জিজ্ঞেস করে ভারী গলায়, কিছু বলবি? শান্ত ইতস্তত করে অবশেষে মিনমিনিয়ে বলে, আমি আমি আপনাকে ছাড়া যাচ্ছি না বস, পরে যদি আপনি না যান। চারিপাশটা কেমন থমথমে হয়ে এলো। শান্ত সহ বাকিরাও শ্বাস আটকে দৃষ্টি নুইয়ে রাখলো। কিছুক্ষণ আগের হাসি ঠাট্টার শব্দ আর নেই, পিনপতন নীরবতা বইল চারিপাশ জুড়ে। আদিল দীর্ঘশ্বাস ফেলল, বলল, বলিতেছি তো যাব। শান্ত অনুরোধ করলো, একই সাথে যাই বস, প্লিজ প্লিজ বস। তখনই অদূর থেকে ক্লান্ত শব্দ করলো, দরজাটা খোলা হচ্ছে। শান্ত আর চোখে চেয়ে চাপা গলায় জানায়, ম্যাম আসছেন। আদিল নড়ে না, তৎক্ষণাৎ ফিরে তাকায়ও না, আলগোছে সিগারেটটা ফেলে দেয় শুধু। শুনুন। রিভলভারটা আদিলের আঙুলের ফাঁকে দুলছিল তখন। ডাক শুনে এ যাত্রায় হাত থামে, সে ফিরে তাকায়। রোজা নরম গতিতে হেঁটে আসে তার দিকে, পরনে একটা সিল্কের পাতলা নাইট গাউন, ফর্সা মসলিন গায়ে মিশে আছে, উপরে একটা চাদর জড়িয়েছে। যখন হাঁটে গাউনটা কি চমৎকারভাবেই দোলে, চুলগুলো বিনুনিতে বাধ্যভাবে বাঁধা হলেও সামনের চুলগুলো চোখ মুখের উপরে উঠছে। রোজা আস্তে করে এগোতে এগোতে সেগুলোকে কানে গুঁজে নিচ্ছে। কথা ছিল। ইতোমধ্যে শান্ত এলেন, ওরা কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়িয়েছে। আদিল এক ধ্যানে আপাতমস্তক রোজাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। রোজার হাঁসফাঁস লাজ বাড়িয়ে অবশেষে গম্ভীর মুখে বলে, শুনছি। রোজা আর চোখে তাকালো রিভলভারটার দিকে, যতবার ওর দৃষ্টি ওটাই পড়েছে হৃদয় ধরফড়িয়ে উঠেছে। গলা কাটা মুরগির মতো ছটফট করছে প্রাণ পাখি, কি ভয়ঙ্কর। নিজেকে ওই দৃশ্যে স্বাভাবিক রাখাটায় কেমন দুঃসাধ্যের মতো। বলছিলেন কোথাও একটা যাবেন, কতদিন থাকবেন? ওই সময়টুকু আমি আমার বাসায় থাকতে চাই। আদিল মুহূর্তে উঠে দাঁড়ালো, রোজা সতর্ক হলো। তবে আদিলকে অমনভাবে কদম বাড়াতে দেখেও আজ আর পেছালো না। জেদ নিয়ে চেয়ে থাকলো। নিজের বাড়িকে ও নিজের বাড়ি বলতে পারবে না? অবশ্যই বলবে, 100 বার বলবে। আদিল একদম কাছে এসে দাঁড়ালো, দূরত্ব ঘুচিয়ে কণ্ঠ নামিয়ে বলে, কি চাও আমি লোকজন পাঠিয়ে ওই বাড়িটা ভেঙে গড়িয়ে ফেলি, মিশিয়ে দেই? রোজা আটকে ওঠে, অবিশ্বাস ভাঙা সুন্দর চোখ দুটোতে চেয়ে আদিল আউড়ে যায়। ডোন্ট টেস্ট মাই পেশেন্স, মিসেস আদিল। একই কথা দ্বিতীয়বার রিপিট করতে হলে কিন্তু ভিন্নভাবে জানাবো, পদ্ধতিটা পছন্দ হবে না। একটা মানুষ এতটা অমানবিক হয় কিভাবে, এত নিষ্ঠুর। রোজা চোখ বন্ধ করে রাগটুকু গিলে 2 কদম পেছালো এবার। বিরক্ত চোখে চেয়ে নিজেকে শুধবে বলল, বাবার বাড়িতে থাকতে চাই। আদিল পুনরায় কদম বাড়ালো, দূরত্ব গুছিয়ে ফেলল চোখের পলকে। রোজা দ্রুত পিছিয়ে যেতে চাইলে পুরুষালী রুক্ষ হাতটা টেনে ধরল ওর পাতলা কোমরটা। মনে হলো ভেঙে গুড়িয়ে দেবে কোমরটা। নিজের শক্তপোক্ত বুকের সাথে দম বন্ধ করে মেরে ফেলার মতো করে চেপে ধরল।
অগ্রাহ্য করল রোজার অস্থিরতা। ফাঁকা হাতে থুতুনিটা ধরে মাথা উঁচু করিয়ে চোখে চোখ রাখতে বাধ্য করালো আদিল। তার ধূসর চোখের ওই গাঢ় দৃষ্টিতে রোজা বেশিক্ষণ চেয়ে থাকতে পারে না। অদ্ভুত এক ভয় অস্থিরতা চেপে ধরে। অশান্ত হয় হৃদয়। দৃষ্টি ফিরিয়ে আনতেই আদিলের আদেশ পড়ে, তাকাও, আমার চোখের দিকে তাকাও রোজ। রোজা তাকায় না, ছাড়া পেতে ছটফট করে ওঠে। পর মুহূর্তেই থুতুনিতে আদিলের হাতের দৃঢ়তায় চোখ ভিজে ওঠে ওর। ছলছল চোখে যখন তাকায় ততক্ষণে আদিল অধৈর্য হয়ে পড়েছে। মাথাটা নুইয়ে রাখা মুখের কাছে এসেছে, নাকে নাক স্পর্শ করছে। ইঞ্চিখানেক মাথা বাড়ালেই ঠোঁটে ঠোঁট ছুবে। তার ফেলা ঘন ঘন তপ্ত শ্বাস পড়ে রোজার ঠোঁটের উপর। আমি যেখানে যাব তুমিও সেখানেই যাবে। আমি এক মুহূর্তে মরে গেলে তোমাকে সাথে নিয়ে মরব। ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। আমার থেকে এই জনমে তোমার নিস্তার নেই। বাহুডোরে আটকে থাকা রোজার শরীরটা কেঁপে উঠে ঠকঠক করে, ধড়ফড় করে হৃৎপিণ্ড। কেমন এক বিশ্রী তীক্ষ্ণতম অনুভূতিতে ভেসে চোখজোড়া বন্ধ করে রাখে শক্ত করে। নিভু নিভু গলায় আউড়ে বসে, কেন করেন এমন? আদিল আবারও ঘনিষ্ঠভাবে জড়িয়ে নেয় পাতলা শরীরটাকে। নিজের মধ্যে মিশিয়ে ফেলতে চাইল। চোয়াল ছেড়ে এলোমেলো চুলগুলো কানের পেছনে নরমভাবে গুজে নিয়ে গম্ভীর স্বরে বলল, শোনার সাহস আছে? সহ্য করতে পারবে? তোমাকে পাবার জন্য আমি কোন পর্যায়ে চলে যেতে পারি তার ধারণাও তুমি সইতে পারবে না, মানতে পারবে না। রোজার দম বন্ধ হয়ে আসে। ও চমকে দৃষ্টি মেলে তাকাতেই একজোড়া রহিম হিংস্র দৃষ্টিতে আটকে পড়ে। নিজ অজান্তেই চোখের জলে গাল ভিজে ওঠে ওর। আদিল মুহূর্তে হামলে পড়ল, রুক্ষভাবে চোখের পলকে শুষে নিল চোখের জলগুলো। রোজা ছটফটিয়ে চোখ বন্ধ করে দু হাতে সরাতে চাইল চৌড়া বুক। আদিল এক পর্যায়ে নিজেই ছেড়ে দিল, সরে এলো, ঘুরে পুনরায় চেয়ারে বসতে বসতে নির্জীব কণ্ঠে বলল, আগামীকাল রওনা হব, যা যা প্রয়োজন প্যাক করে নাও। রোজ আর দাঁড়ালো না, তাকালো না। ফোন চাওয়ার সাহসটুকু যে আর অবশিষ্ট নেই। সিংহ তাড়া করেছে এমনভাবে দ্রুত কদমে ভেতরে ছুটল। আদিল তাকিয়ে থাকলো ওর যাওয়ার পথেই। ক্লান্ত দুয়ারের পাশে দম বন্ধ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নোয়ানো ওর। শান্ত দেখল বসের গম্ভীর মুখ, শুনেছে বসের শেষ কথাটুকু সে শুনেছে। পরশু রওনা দেবে তারা। আনন্দে শান্তির ভেতরটা রীতিমতো কাঁপছে। সে এমন আশা রাখার দুঃসাহস যে কখনো করেনি। শুধু অনুরোধটুকু করতে চেয়েছিল, বিপরীতে না শোনার জন্যও নিজেকে প্রস্তুত রেখেছিল। সেই সুদূর রাজপুত গিয়ে তার বিয়ে খাবে বস, এতটা গুরুত্বপূর্ণ লোক নিজেকে কখনো মনে করেনি। কিন্তু আশেপাশে সবাই বলতো শান্ত ভীষণ কাছের কেউ। বস তাকে অনেক গুরুত্ব দেয়, ছোট ভাইয়ের মতো মনে করে। তা সবসময় হেসে উড়িয়ে দিয়েছে শান্ত। তেমন আশকারা দেয়নি ওসব চিন্তাভাবনার। আচ্ছা, কতগুলো বছর ধরে শান্ত বসের পাশে? 10, 12 নাকি আরও বেশি? শান্ত তখন যে ভীষণ ছোট ছিল, কত বছর ছিল ওর জানা নেই। এই তো 12 বছর সম্ভবত। আর তার বসের এই 17। বস তো তার 5 বছরের বড় মাত্র। ওই সময় এসে শান্ত এক যুবক দেখেছে, পরিষ্কার এক যুবক। কালচে এই দুনিয়াটা তখনও ছুঁতে পারেনি যাকে। স্কুল থেকে ফিরে তখনও যে মায়ের আঁচল টেনে ধরে থাকতো, আবদার করতো, বায়না ধরতো। শান্তর চোখের পাতায় হঠাৎ করে ভেসে উঠে তার জীবনের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটুকু। ভাষা ভাষা সাদা কালো ওইসব ঘটনা। গোটা মির্জাবাড়ি জুড়ে সেদিন পুলিশ দিয়ে ভর্তি। এমপি থেকে মন্ত্রী সবার আগ্রহ তখন এই বাড়িতেই। প্রবল বৃষ্টির মধ্যেও সাগরের স্রোতের মতো সকল রাজনীতিবিদ, উচ্চবর্গের মানুষদের যাতায়াত। বাড়ির সামনে দুটো খাটিয়া পাশাপাশি রাখা, লাশের গা সাদা কাপড়ে ঢাকা, তাজা লাল রক্ত ভেসে উঠছে সাদা কাপড়ে। সেই দৃশ্যে শান্ত আজও ভুলতে পারে না তার বসের আহাজারি। স্কুল থেকে হাস্যোজ্জ্বল মুখে বাড়ি ফেরা যুবকের আত্মচিৎকার আজও প্রায়ই তার ঘুম ভাঙিয়ে দেয়। ওই আত্মচিৎকার, ওই ভাঙা কণ্ঠের কান্নার শব্দ আজও ওর বুকের ভেতরটা ক্ষত বিক্ষত করে ফেলে। ওই দিনের পরে তো সব পরিবর্তন হয়ে গেল, সব। রাজপুত বাংলাদেশের গভীর ভেতরের এক সেকেলে গ্রাম, যেখানে চলে না আইনি শাসন, পড়ে না মন্ত্রণালয়ের দৃষ্টি।
পুরো গ্রাম জুড়ে তখনও জমিদারদের শাসন চলছে। গ্রামটার বর্তমান জমিদার নাসির শিকদার। শিকদার বংশ এই প্রথম জমিদার পদে আছেন। তার কারণও আছে, তারা জন্মগত শাসক নন, কোনো দাপুটে খানদানও নন, বরং ছোট ভাইয়ের একমাত্র ছেলের দাপুটে তারা এই অবস্থানে আছেন। এই গ্রামে যে বিশাল হাসপাতাল, স্কুল আছে, সব শহরের এক নামকরা শিল্পপতির করে দেওয়া। এখানকার সব পরিষ্কার ইট পাথরের রাস্তাও তার করে দেওয়া। সেই লোকের হয়ে তো কাজ করে তার ভাইপো শান্ত শিকদার, বডিগার্ড, যে কাছের বডিগার্ড। সেই থেকে এই গ্রামে এখন শিকদারদের শাসন। এক রকমের মান্যগণ্য করা হয় তাদের। গ্রামের সব কিছুতেই তাদের মতামত আবশ্যক। নর্থ নদী গা ঘেঁষে দাঁড়ানো জমিদার বাড়িটাই শিকদারদের। তারা 4 ভাই 4 বোন। বোনরা সব বিবাহিত। আশেপাশেই তাদের শ্বশুরবাড়ি। তারা 4 ভাই এই বিশাল 4 তলা পুরনো আমলের বাড়িটাতেই থাকেন। আজ বাড়ি জুড়ে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। চাপা গুঞ্জন বেড়ে যাচ্ছে দিনের আলোয় বাড়ার সাথে সাথে। জব্বার শিকদার বড় ভাইয়ের টেনে নিয়ে 2 দফায় আলাপে বসেছেন। তাদের এমন চাপা আলাপের মধ্যেই হাজির হলো বাহাদুর হাওলাদার। ভদ্রলোক সকাল থেকে শিকদার বাড়িতে এ নিয়ে 4 বার এলেন। প্রত্যেকবার ফিরে গেছেন শিকদারদের না পেয়ে। এবারে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। দ্রুত এগিয়ে এসে বসলেন পাশের ফাঁকা চেয়ারটায়। শান্ত নাকি আইতেছে, ওর নাকি ওই প্রভাবশালী লোকও আইব, হাসা নাকি। বাহাদুর হাওলাদার এই বাড়ির বড় মেয়ের জামাই। হাওলাদার বাড়িও কাছেই, 5 মিনিটের রাস্তা। জব্বার সাহেব গম্ভীর মুখে মাথা দুলিয়ে বললেন, কইল তো কাল আইসা পৌঁছাইব। বাহাদুর সাহেব অবিশ্বাস্য নিয়ে চাপা গলায় বললেন, আমার তো বিশ্বাসই হয় না। শান্ত আইসা ওই ঝুমুরেই বিয়া করতাছে। শহরে কত বড়লোক ঘরের মাইয়ারা আছে। আছে না জব্বার ভাই, আপনিই কন। শান্ত দেখতে শুনতেও কি কম? রাজপুত্রের মতন দেখায়। জব্বার সাহেব চোখ মুখ কুঁচকে ফেললেন। বরাবরই তিনি ঝুমুরকে ভীষণ স্নেহ করেন, পারেন না শুধু নিজের কাছে রাখতে। এই ধরনের কথা তার ভালো লাগলো না। অন্যদিকে লুৎফুর শিকদার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারও তেমন একটা ইচ্ছা নাই, কিন্তু আমগোর পোলা তো ঝুমুর বলতেই অজ্ঞান। মাইয়াও হাতের কাছেই বড় হইছে, লক্ষ্মী মাইয়া, মেনে নিতে তাই আপত্তি নাই। মাথা দুলালেন নাসির শিকদার, বললেন, ঝুমুর কোথায়? ওরে এই বাড়িতে আনাও, শান্ত আইসা দেখবার চাইব। জব্বার সাহেব শব্দ করে হেসে ফেললেন, বললেন, মাইয়াডার কি হয়েছে কে জানে, পোলা আমার সেই খ্যাপা, এসে নাকি ওরে মারবো, এই জন্য মাইয়া এই বাড়ির আশেপাশেও ঘেসে না, ভয় পাইতাছে। লুৎফুর সাহেব বললেন, নাজমারে বলল ওর জামাই নিয়া বাড়িতে আইতে, বিয়া সাথী এখন এনতিকাই হইব, ওদের টাকা পয়সা খরচা করতে নিষেধ করছে শান্ত, পরে পোলা ঝামেলা করব। ঝুমুর রায়হানের বড় আদরের মাইয়া, চোখে হারায়, ওই রাজি হইব না, মাইয়ার বিয়েতে টাকা খরচ করবই। জব্বার সাহেব ইতোমধ্যে স্ত্রীকে ডেকে আদেশ করেছেন কাজের লোকদের নিয়ে দোতলার ওই আলিশান ঘরের ধোয়া মোছার কাজ শুরু করতে। এই ঘরের সব কিছু চকচকে চাই, সব কিছু নতুন চাই। কবুতরের উড়ি বারান্দা জুড়ে পাখিদার কিচিরমিচির শোনা যাচ্ছে। সেসবের মধ্য দিয়ে ছোট মেয়েলি বদনে ভীষণ ঘেয়ারের স্কার্ট, কুর্তি, একটা সিল্কের ওড়না মাথায় টেনেছিল, যা আপাতত বেখেয়ালিতে পড়ে আছে কাঁধে। নুপুরের আওয়াজ দেয়ালে দেয়ালে ভাসছে। রায়হান সেই আওয়াজে হাসেন, হাতের পত্রিকা রেখে ফিরে তাকান। ঝুমুর এসে দাঁড়িয়েছেন দেয়ালের পেছনে, কাজল রাঙা চোখ জোড়া বের করে রেখেছেন কেবলই। রায়হান সাহেব ডাকলেন, কি আহো মা। ঝুমুর লাজে এগোতে পারে না, দাঁড়িয়েই থাকে। রায়হান সাহেব হাসতে হাসতে বলল, আম্মা আপনি ঠিক, আমিই ভুল, আইতেছে আপনার রাজপুত্তুর আপনার বিয়া করতে। ঝুমুর শক্ত করে বুঝে ফেলল চোখ জোড়া। পুরো দুনিয়ায় দুলে উঠল ওর। আস্তে করে একটা শব্দ আওড়াতে পারে শুধু, কখন। কাইল মা, খবর দিয়া গেল নাসির ভাই। ঝুমুর তক্ষণি ছুটে ভেতরে চলে গেল। তার হাস্যোজ্জ্বল কণ্ঠের সুর পুরো বাড়িতে ভেসে বেড়ালো।